আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আমাদের ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স এর প্রথম ক্লাসে, ফর্মাল ক্লাসে। তো আমরা আমাদের কোর্স আমরা যে কোর্সটা করছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স। ওকে, তো আমরা বলেছিলাম যে ইন্ট্রোডাকশন ভিডিওতে বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন টপিক ধরে আমরা পড়বো। তো আমাদের এই চ্যাপ্টার 2 এ, অর্থাৎ আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 2 শুরু করব। কেন চ্যাপ্টার 1 পড়ছি না সেটা হচ্ছে আমি চ্যাপ্টার 1 হচ্ছে বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে কমনলি আলোচনা করা হয়, ইকোনমিক মানে ম্যাথমেটিক্যাল যেই ফর্মুলা কনসেপ্টগুলো, সেগুলো হচ্ছে মূলত চ্যাপ্টার 1। ওই জন্য হচ্ছে আমরা চ্যাপ্টার 1 স্কিপ করে চ্যাপ্টার 2 তে এসেছি, কারণ চ্যাপ্টার 2 তে হচ্ছে ফাংশন বা গ্রাফগুলা পড়া শুরু হবে। তো আমরা আহ, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। চ্যাপ্টার 2 পুরোটা আজকে হয়তো শেষ করা সম্ভব হবে না। তো যতটুকু পারি হচ্ছে আমরা একসাথে শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। ফাংশন এবং গ্রাফ। ফাংশন আমরা সবসময় শুনি। আহ, সবচেয়ে বেশি শুনি যখন গভর্নমেন্ট ভালোভাবে ফাংশন করে না, বা কোনো একটা অর্গানাইজেশন ঠিকভাবে ফাংশন করছে না, ওর যেভাবে কাজ করা উচিত ছিল সেভাবে কাজ করছে না। তো ফাংশন জিনিসটা যখন আমরা শুনি তখন হচ্ছে আমাদের মাথায় একটা সহজ জিনিস হচ্ছে, লেটস সে যে আমরা আসলে একটা আউটপুট আশা করি, অর্থাৎ সেটা গভর্নমেন্ট থেকে হতে পারে, সেটা একটা সিস্টেম থেকে হতে পারে, সেটা হচ্ছে কোনো একটা মেকানিজম থেকে হতে পারে। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমরা যখনই হচ্ছে আসলে ফাংশন নিয়ে পড়াশোনা করি তখনই বাই ডিফল্ট আমাদের মাথায় সেট হয়ে যায় যে আমরা আসলে কিছু আউটপুট এক্সপেক্ট করতেছি বা আশা করছি। তো কথাটা সত্য যে ফাংশন হচ্ছে আসলে এক্স্যাক্টলি ওয়ান অ্যাসাইন করে এক্স্যাক্টলি ওয়ান আউটপুট টু ইচ ইনপুট। ওকে, তো আমরা সবসময় বলেছি আমরা কনসেপ্টকে টাচ করব, জিনিসগুলোকে বুঝবো খুব সহজে, পরবর্তীতে হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে জিনিসগুলা পড়ার চেষ্টা করব। তো ফাংশন হচ্ছে কি, আহ, যার কাজ হচ্ছে একটা আউট এক্স্যাক্টলি অ্যাসাইন এক্স্যাক্টলি ওয়ান আউটপুট টু ইচ ইনপুট, অর্থাৎ একটা আউটপুটকে সে অবশ্যই একটা, যেমন গভর্নমেন্টের কাজ কি, সে হচ্ছে ভালো গভর্নেন্স দিয়ে হচ্ছে দেশটাকে পরিচালিত করবে। কোন একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের কাজ কি, সে হচ্ছে খুব ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বজায় থাকে এমন ভাবে ফাংশন করবে বা রোল প্লে করবে। ওকে, এবার আমরা আসি কিছু ডেফিনেশন কভার করব। ডেফিনেশন কভার করার পর হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাব। ডোমেইন কি জিনিস? ডোমেইন হচ্ছে একটা ফাংশনের যতগুলা ভ্যালিড ইনপুট আছে সেগুলোকে হচ্ছে আমরা ডোমেইন হিসেবে বলছি। রেঞ্জ কি? অর্থাৎ একটা ফাংশন থেকে যতগুলো আউটপুট আমরা আশা করি সেটা হচ্ছে আমরা রেঞ্জ হিসেবে বলছি। যেমন এটা হচ্ছে একটা ফাংশনের একদম স্ট্যান্ডার্ড একটা ফর্ম, y ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ আমাদের এক্স এর বিভিন্ন ইনপুট আমরা দিব, এক্স এর মান আমরা চেঞ্জ করব, সেটা চেঞ্জ করার প্রেক্ষিতে আমরা হচ্ছে ওয়াই এর বিভিন্ন বা বিভিন্ন আউটপুট পাবো। সো ফাংশনের শর্তটা কি, আমার প্রতিটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকবে, দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ এ ফাংশন। সো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার আগে চলেন আমরা হচ্ছে একটা টেবিল ড্র করি, যে টেবিলটা হচ্ছে আমরা একটু পরে সলভ করব ফাংশন শেখার মাধ্যমে। আমরা দেখি যে বাংলাদেশের ট্যাক্স নিয়ে কাজ করি, বাংলাদেশের ট্যাক্স। আমরা কিছু সরি আমরা কিছু ইনকাম ডেটা দেখি, আমরা দেখি হচ্ছে কিছু ট্যাক্স রেট, ট্যাক্স পার্সেন্টেজ এবং হচ্ছে ট্যাক্স পেয়েবল। ইনকাম দেখি হচ্ছে 1 লক্ষ টাকা থেকে শুরু,
সেটা ট্যাক্স হচ্ছে কোনো ট্যাক্স তাকে দিতে হবে না, তাহলে ট্যাক্স পেয়েবল হচ্ছে 0। অন্য একজন মানুষের ইনকাম সেটা হচ্ছে 2 লক্ষ টাকা, তার সাপোজ ধরে নিচ্ছি হচ্ছে তাকেও ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স সিলিংটা অনেক হাই, অর্থাৎ আমরা গভর্নমেন্ট হচ্ছে যারা কম ইনকাম করছে তাদের টাকার দিকে তেমন একটা নজর দিচ্ছে না, তেমন একটা ট্যাক্স নিচ্ছে না, ট্যাক্স পেয়েবল হচ্ছে 0। এরপর সাপোজ আমরা লিখলাম যে একজন মানুষের ইনকাম হচ্ছে বাৎসরিক ইনকাম 3.5 লক্ষ টাকা, তার জন্য হচ্ছে ট্যাক্স রেট 5%, তাহলে তার কত টাকা ট্যাক্স পে করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা খুব সহজে করতে পারি। আমরা হচ্ছে আপাতত জিনিসটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখি। আবার আমরা লিখি যে একজন মানুষের ইনকাম আরেকটু বেশি, তার ইনকাম হচ্ছে 5 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে ট্যাক্স হচ্ছে 10%, এবং সেই ক্ষেত্রে তার কত টাকা ট্যাক্স দিতে হবে। শেষ একটা এক্সাম্পল আমরা দেখি যে একজন মানুষের ইনকাম 8 লক্ষ টাকা, তার ট্যাক্স রেট হচ্ছে 15%, তাহলে তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। জিনিসটা কিন্তু একদম সহজ ম্যাথমেটিক্স, কিন্তু আমরা এই জিনিসটাকে বুঝবো হচ্ছে কিভাবে ফাংশন দিয়ে বোঝা যায়, সেই জিনিসটাই হচ্ছে আমাদের এই লেকচারের উদ্দেশ্য। সো ডোন্ট গেট কনফিউজড হিয়ার যে এগুলো তো আমরা পারি, এটা এটা আসলে আমরা কেন করছি। ওকে, আমাদের ফাংশন এটা হচ্ছে একটা ট্যাক্স, কত টাকা ট্যাক্স দিতে হবে, কত টাকা ট্যাক্স দিতে হবে, এটা হচ্ছে আমরা এই ফাংশন থেকে জানতে পারবো এবং বুঝতে পারবো। চলেন আমরা ফাংশনটা একটু স্টাডি করি, ফাংশনটা কি বোঝাচ্ছে। এফ অফ এক্স, দিস ইজ আ ফাংশন, অর্থাৎ আমার এখানে ইনপুট হচ্ছে, আমার এখানে এক্স হচ্ছে আমার ইনকাম, এবং এখানে আমার ওয়াই হচ্ছে আমার ট্যাক্স পেয়েবল, অর্থাৎ আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। সো আমার ইনকাম যখন হচ্ছে 3.5 লক্ষ টাকার সমান হয় বা কম হয়, তখন আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, তখন আমার ট্যাক্স পেয়েবল হচ্ছে 0। এরপর কোনো মানুষের ইনকাম যদি হয় 3.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার মধ্যে, 3.5 লক্ষ টাকার বেশি, 5 লক্ষ টাকার সমান বা কম, তখন তাকে এই একটা কঠিন একটা কি জানি একটা ইকুয়েশন দিয়ে কিছু একটা লিখছে। তো আমাদের আহ, হিসাব হচ্ছে আমরা তো ট্যাক্স বিডিটি, অর্থাৎ আমরা কত টাকা ট্যাক্স দিব, কিন্তু এখানে তো আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ফাংশনাল ফর্ম। সেটা কিভাবে ফাংশনাল ফর্ম থেকে আমরা টেক্সট পেয়েবলে যেতে পারবো সেটা হচ্ছে আমরা একটু পরে আসছি। তো আপাতত জিনিসগুলো একটু ক্লামজি বা একটু কঠিন লাগছে, কিন্তু এটা একটু পরে সহজ হয়ে যাবে। আর শেষমেশ বলা আছে যদি কোনো মানুষের ইনকাম 5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে তাকে যত টাকা ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা ফলো করে হচ্ছে তাকে দিতে হবে। এখন চলেন আমরা হচ্ছে একটা ম্যাথ সলভ করি। এখানে অলরেডি ম্যাথটা দেওয়া আছে, সেই সলভ ম্যাথটাই হচ্ছে আমরা এখানে একটু সলভ করি। অর্থাৎ আমি ধরে নিচ্ছি একজন মানুষের ইনকাম মানুষের ইনকাম 6 লক্ষ টাকা। ওকে, আমাদের প্রথম কাজ দেখা এই যে তার ইনকাম 6 লক্ষ টাকা, এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে। তো এটা এখানে পড়ে, অর্থাৎ 6 লক্ষ টাকা হচ্ছে 5 লক্ষ টাকা থেকে বড়, অর্থাৎ এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, এই ফর্মুলাটা আমরা লিখি। তাহলে আমরা ইনকাম যদি ক্যালকুলেশন করি, আমাদের ফর্মুলাটা হচ্ছে কত, 15,000 প্লাস 0.15 টাইমস এক্স মাইনাস 500,000। ওকে, এখন আমরা এটা সলভ করি। এটা অ্যাজ ইউজুয়াল প্লাস 0.15 এক্স হচ্ছে কি, আমরা এখানে বলে আসছি এক্স হচ্ছে আমার কত টাকা ইনকাম করে, আমরা কত টাকা ইনকামের জন্য ট্যাক্স হিসাব করছি 600,000, অর্থাৎ 6 লক্ষ টাকা। তাহলে এখানে কত আসে,
1,00,000 টাকা বা 15,000, আর এটার মাল্টিপ্লিকেশনে 15%, 1,00,000 টাকার 15% হচ্ছে বেসিক্যালি 15,000 টাকা। অর্থাৎ আমার ইনকাম ট্যাক্সেবল tax payable from 6 lakhs is around 30,000 BDT. সো আসল দেখার উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা ফাংশনকে ব্যবহার করে আমরা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল সলভ করতে পারবো, সেটা হচ্ছে আমরা এখানে দেখলাম। এবার আমরা আসি হচ্ছে আমাদের এখানে যে ডোমেনের যেই ডেফিনেশনটা ছিল, চলেন আমরা ডোমেনের ডেফিনেশনে আরেকবার ফিরে যাই। আমাদের ডোমেনের ডেফিনেশনে কি ছিল? আমাদের ডোমেনের ডেফিনেশনে ছিল যে অল ভ্যালিড ইনপুটস ডোমেন, অর্থাৎ এক্স যত ভ্যালু হতে পারে, মানুষের ইনকাম যত হতে পারে। তাহলে কয়েকটা এখানে কি লিখেছি, এখানে ডোমেন হচ্ছে এক্স ইজ বিলংস টু 0 অ্যান্ড ইনফিনিটি। এটার কিন্তু একটা অর্থ আছে। অর্থটা কি? অর্থাৎ কোনো মানুষ আহ, আহ, যার কোনো চাকরি নাই, তার ইনকাম 0, অর্থাৎ সেই ইনকাম 0 ছাড়া কোন একজন মানুষ অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার বছরে ইনকাম কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা, ইনফিনিটি। ওই জন্য এক্স এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি যে কোনো ভ্যালু হতে পারে। এই জন্য এটা হচ্ছে আমাদের ফাংশনের ডোমেইন। এবং রেঞ্জ হচ্ছে কি, আমরা আবার একটু ক্রস চেক করি, অল পসিবল আউটপুট। আমাদের এখানে আউটপুট কি? ট্যাক্স পেয়েবল, কত টাকা আমরা ট্যাক্স দিতে পারতেছি। যদি আপনার কোনো ইনকাম না থাকে, আপনি ট্যাক্স দিবেন 0। ছাড়া মানুষের একজন মানুষ বছরে কত টাকা ইনকাম করে, কয়েক কয়েক লক্ষ টাকা থেকে শুরু করে কয়েকশো কয়েক হাজার কোটি টাকা হতে পারে। অর্থাৎ তার ট্যাক্স পেয়েবলটা এনি নাম্বার। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট 0-র আগে একটা ক্লোজড থার্ড ব্র্যাকেট, আমরা যেটা সহজ করে বলি আর কি, থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটির পর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ব্যাপারটা কেন? বাট এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা একটু খুব কুইকলি একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি এটা দিয়ে আসলে কি বুঝাই। যদি আমি সবসময় একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যদি আমি থার্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে আমি বলবো হচ্ছে ওই ভ্যালুটা ইনক্লুডেড। আর যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, সেটাকে আমি বলবো হচ্ছে এক্সক্লুডেড। তাহলে দেখেন কত আমরা একজন দুইটা ভ্যালু দিয়ে হিসাব করি যে কত ধরনের কম্বিনেশন সম্ভব। আমরা 0 আর 10 কেজি যদি বলি, আমরা বলবো হচ্ছে দুটা ক্লোজ ব্র্যাকেট, অর্থাৎ কোন একটা ফাংশনের ডোমেইন, সাপোজ বললাম হচ্ছে কোন একটা ফাংশনের ডোমেইন ক্লোজ ব্র্যাকেট 0 থেকে 1, তাহলে আমরা কি বলবো যে 0 and 1, সরি 0 থেকে 10, 0 and 10 ইনক্লুডেড, রাইট? যদি ব্যাপারটা এমন হয় যে 0 থেকে 10 বাট ফার্স্ট ব্র্যাকেট, তখন আমরা কি বলবো 0 ইনক্লুডেড, 10 এক্সক্লুডেড, লাইক দিস। তো জিনিসটা এমনও হতে পারে, তাহলে আমরা বলবো হচ্ছে আমাদের 0 এক্সক্লুডেড এবং হচ্ছে আমার 10 ইনক্লুডেড। ঠিক আরেকটা কম্বিনেশন একটাই বাকি আছে, সেই কম্বিনেশনটা হচ্ছে কি, যদি হচ্ছে আমার 0 এবং 10 দুটোই হচ্ছে 0 and 10 বোথ এক্সক্লুডেড। তো
এই হচ্ছে কিভাবে ডোমেইনকে ডিফাইন করা যায়। ওকে, তাহলে আমরা একটু রিক্যাপ করি। আমরা ফাংশন দেখলাম, ফাংশন এর ফাংশন কাকে বলে সেটা দেখলাম, ফাংশন কিভাবে ফাংশন ফর্ম থেকে কিভাবে একদম রিয়েল লাইফের কিছু প্রশ্ন উত্তর দেওয়া যায়, টেক্সট ক্যালকুলেশন করা যায় সেটা আমরা দেখলাম। ফাংশনের ডোমেইন কি সেটা আমরা দেখলাম, ফাংশনের রেঞ্জ কি সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে ডোমেইন এবং রেঞ্জকে যেভাবে আমরা এক্সপ্লেইন করি, কিভাবে যেভাবে আমরা এক্সপ্রেস করি, সেই এক্সপ্রেশনের হচ্ছে সাইনগুলা বলতে কি বুঝাই। ওকে, তো চ্যাপ্টার 2 এ আমরা এখন যেটা কভার করলাম সেটা হচ্ছে আমরা ফাংশন, সরি একটা নাম্বার দিই, আমরা ফাংশন কভার করলাম, ফাংশন নাম্বার 2। এবার আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমরা ক্লাস 8-এ যারা পড়ে আসছি হায়ার ম্যাথ, যে ফাংশন এবং রিলেশন এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। তো আমরা অলরেডি ফাংশন পড়ে আসছি, যেখানে হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান ইনপুট উইল গিভ আস এক্স্যাক্টলি ওয়ান আউটপুট, যেটা হচ্ছে অলরেডি আমরা পড়ে আসছি। তো রিলেশন হচ্ছে ওয়ান ইনপুট মে গিভ মাল্টিপল আউটপুটস। আপনি একটা একটা মেশিনের কথা চিন্তা করেন, এমন একটা মেশিন যেটা হচ্ছে শুধুমাত্র আহ, আপনি যাই ইনপুট দিবেন শুধুমাত্র আপনাকে জুস বানিয়ে দিবে। অর্থাৎ আপনার, না সরি আমি উল্টা বলেছি, সাপোজ আপনি ফ্রুটস দিচ্ছেন, কোন একটা মেশিনের মধ্যে আপনি ফ্রুটস দিচ্ছেন, সেই মেশিন আপনাকে জুস বানিয়ে দিতে পারে, সেই মেশিন আপনাকে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দিতে পারে, সেই মেশিন আপনাকে ফ্রুটস কেক বানিয়ে দিতে পারে। অনেক ইনপুট আপনি একটা দিচ্ছেন কিন্তু আউটপুট হচ্ছে অনেকগুলো আসতেছে, তো সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন বুঝাই। তো কিভাবে চিনতে পারবো কোনটা ফাংশন কিংবা কোনটা রিলেশন সেটা হচ্ছে আমরা একটু পরে আসতেছি। তো আমরা আগে দেখি হচ্ছে একটা এক্সাম্পল দেখি। ওকে, সো ওকে, মনে করেন এটা হচ্ছে একটা গার্মেন্টস এর একটা এক্সপোর্ট নিয়ে, আমরা এটা একটা গার্মেন্টস এর একটা কয় বছর 2015 থেকে 2024 পর্যন্ত একটা এক্সপোর্ট ডাটা দেখছি। এক্সপোর্ট ডাটা দেখছি 2015 থেকে 2024। সো 2015-তে সে প্রায় অলমোস্ট 25-এর বেশি বিলিয়ন ডলার্স সে এক্সপোর্ট করেছে। সেটা 2024-এ সে প্রায় ক্লোজ টু 46 বিলিয়ন ডলার। ওকে, এখন আমি যদি প্রশ্ন করি যে এটা হচ্ছে বেসিক্যালি গার্মেন্টস এন্ড এটা হচ্ছে বিজিএমই এর রিপোর্ট ডেটাটা, অর্থাৎ টোটাল টোটাল সকল গার্মেন্টস থেকে। আমি যদি এখন একটা প্রশ্ন করি সেটা হচ্ছে 2022, এই হচ্ছে 2021 2022, 2022 অথবা একটা ভ্যালু 2023-এর ভ্যালুটা নেই, 2023-এ বিজি বিজিএমইএ কত টাকা এক্সপোর্ট করেছে, কত ডলারের প্রোডাক্ট এক্সপোর্ট করেছে, তখন আপনি গ্রাফ দেখে বলবেন যে অলমোস্ট মনে হচ্ছে যে 47 হতে পারে, 47 বিলিয়ন ডলার হতে পারে। ওকে, একটাই কিন্তু ভ্যালু, অর্থাৎ 2022-এ বিজিএমই কতটুকু এক্সপোর্ট করছে সেটা ভ্যালুটা কিন্তু একটাই আসছে। এখন যদি কোনো ধরনের কোনো ডেটা আর্টিফ্যাক্ট থাকে, অর্থাৎ বিজিএমইএ একটা রিপোর্ট করলো, আনঅফিসিয়াল সাইট একটা রিপোর্ট করলো, তাদের 2023 সালে দেখা গেল আরেকটা রিপোর্টে আমরা দেখলাম হচ্ছে তাদের সাপোজ আরেকটা রিপোর্টে তারা রিপোর্ট করছে তাদের এক্সপোর্ট হচ্ছে 40 বিলিয়ন ডলার। এখন সেম ইয়ারের জন্য, সেম ইনপুট ইয়ারের জন্য আমি হচ্ছে ডিফারেন্ট ডেটা, ডিফারেন্ট এক্সপোর্ট অ্যামাউন্ট পাচ্ছি। দিস ইজ আ রিলেশনশিপ, দিস ইজ নট এ ফাংশন। ওকে, এটা হচ্ছে একদম সহজ করে একটা বুঝার একটা উপায়। সো আমরা
কিভাবে একটা ফাংশন, এবং এটা তো আমরা দেখলাম হচ্ছে দিস ইজ নট এ ফাংশন, এটা হচ্ছে একটা সরি, মানে যদি আমরা $40 হিসাব, যদি একটা ভ্যালুই দেয়, অর্থাৎ এখানে অন্য কোনো ভ্যালু নেই, এই আহ, এই 2023-এর জন্য আমরা যে ভ্যালুটা পাচ্ছি একটাই আউটপুট দেখাচ্ছে, এক্সপোর্ট অ্যামাউন্ট দেখাচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এখন আমরা দেখি একটা রিলেশন কিভাবে বুঝবো, বা কিভাবে কি ডেটা দিয়ে হচ্ছে আমরা একটা রিলেশন বুঝবো। আমরা একটা আহ, একটা গ্রাফ ড্র করি, যেমন ওকে কয়েকটা ভ্যালু আমরা এখানে দিই। এটা হচ্ছে 0, 5, 10, 15, -5, -10, -15। ওকে, এদিকে হচ্ছে আমরা একটু ভ্যালু দেখি। এদিকে দেই হচ্ছে 10, 20, 30। ওকে, এখন আমরা একটা ভার্টিক্যাল টেস্ট করব। ভার্টিক্যাল টেস্ট হচ্ছে যে আমি, এটা হচ্ছে আমার এক্স ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিসের ভার্টিক্যাল আমি একটা লাইন টানবো, যে কোনো একদিকে আমি একটা লাইন টানবো। ওকে, আমি ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিসের একটা সরি ওয়াই অ্যাক্সিসের ভার্টিক্যাল একটা লাইন ড্র করি। সেইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 10 এখানে আমরা ড্র করি, অর্থাৎ আমার এখানে বলছি হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 10। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, মনে আছে ফাংশনাল ফর্ম কেমন হয়? ফাংশনাল ফর্ম আমরা লিখে আসছি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 10, তাহলে y এর ভ্যালু কত হতে পারে? দেখেন, এই লাইনটা, এই যে আমরা একটা হাইপারবোলা আঁকলাম, এখানে কিন্তু এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, আবার এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আমি যদি এই পয়েন্টের ভ্যালু নেই, এই পয়েন্টের ভ্যালু দেখা যাবে, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে প্রায় 20, আর এই পয়েন্টের ভ্যালু হচ্ছে সাপোজ -20, -20। সো এক্স এর ভ্যালু যখন 10 হচ্ছে, আমরা পাচ্ছি ওয়াই এর একটা ভ্যালু হচ্ছে 20, ওয়াই এর আরেকটা ভ্যালু হচ্ছে -20। অর্থাৎ আপনি দিচ্ছেন একই ধরনের ফ্রুটস, কিন্তু মেশিন আপনাকে কখনো হচ্ছে দিচ্ছে জুস বানিয়ে, আবার কখনো হচ্ছে ফ্রুট সালাদ বানিয়ে দিচ্ছে, অর্থাৎ ডিফারেন্ট আউটপুট আপনাকে দিচ্ছে। সো দিস গ্রাফ ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ এ রিলেশন, নট এ ফাংশন। সো একই ভার্টিক্যাল টেস্ট কিন্তু আমরা অলরেডি এই গ্রাফের ক্ষেত্রে করে আসছি। দেখেন, আমরা কিন্তু এখানে 2023-এর জন্য একটা ভার্টিক্যাল লাইন টেনেছিলাম। এই ভার্টিক্যাল লাইনে এই ধরেন, আমি এটাকে একটু অন্যভাবে দেখাই। ধরেন আমাদের গ্রাফটা এভাবে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের লাইনটা, গ্রাফের লাইনটা এভাবে যাচ্ছে। ওকে, এখন আমি 2023 সালে হচ্ছে, আমি এই জায়গাটা একটু ক্লিন করি, তাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে আমার সেই গ্রাফ। এখন আমি 2023 সালে একটা ওয়াই অ্যাক্সিসের, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে আমি একটা লাইন ড্র করি। ওকে, তাহলে এটা পয়েন্টটা কত? এটা পয়েন্টটা হচ্ছে সাপোজ অ্যারাউন্ড 45। অর্থাৎ আমার এটার ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু 45, সরি, আমার x ইজ ইকুয়াল টু বেসিক্যালি 2022, আমার x হচ্ছে 2023। এই অর্থ বছরে কতটুকু এক্সপোর্ট সে করেছে, y এর ভ্যালুটা হচ্ছে 45। দেখেন, সিঙ্গেল ইনপুট ইজ ট্রেস টু সিঙ্গেল আউটপুট, দিস ইজ আ ফাংশন। ওকে, সো আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ফাংশন, আর এটা হচ্ছে একটা
রিলেশন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন এবং রিলেশন কি, এবং সেটা হচ্ছে বাংলাদেশের ডেটা দিয়ে আমরা দেখলাম। এবার আমরা একটু আমাদের সূচিপত্রটাকে আপডেট করি। প্রত্যেকটা টপিক কভার করব, আমরা হচ্ছে আমাদের সূচিপত্রটাকে আপডেট করব। অর্থাৎ আমরা দেখলাম হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন, এটা হচ্ছে আমরা দেখলাম ফাংশন। ওকে, এবার আমরা আমাদের নেক্সট টপিকে যাই, কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কি জিনিস? যে ফাংশনটা আপনাকে সবসময় একই ভ্যালু দিবে, কনস্ট্যান্ট। বৃক্ষ তোমার নাম কি? কাজে পরিচয়। তো এখানে বেশ কিছু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলো আমরা একটা একটা করে পড়বো। অর্থাৎ নাম্বার ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে, আমরা অলরেডি ফাংশন পড়ছি, তাহলে কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে যার আউটপুট কখনো পরিবর্তন হবে না। একটা বৈশিষ্ট্য, তার স্লোপ হচ্ছে 0 এবং সে হচ্ছে একটা হরিজন্টাল লাইন। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা একটা একটা করে দেখব। আমরা গ্রাফে পরে যাই, আমরা বরঞ্চ একটা এক্সাম্পল টেবল দেই, তারপর হচ্ছে আমরা গ্রাফটা এক্সপ্লেন করব। বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি বছর হচ্ছে বোরো ধান চাষ সিজনের শেষে হচ্ছে কৃষকদের কাছ থেকে একদম শুরুতে, অর্থাৎ ধান তোলার পর হচ্ছে ধান কালেক্ট করে, বোরো সিজনে বেশি হয় যেটা। তো সরকার কিন্তু একটা ফিক্সড রেট দিয়ে দেয়, অর্থাৎ রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, দিনাজপুর, বরিশাল, যেখান থেকেই কিনুক, যেই জেলা যেই উপজেলা থেকে কিনুক, গভর্নমেন্ট হচ্ছে 28 টাকা প্রতি কেজি ধান কিনবে। প্রতি কেজি 28 টাকা করে ধান কিনবে। কোন কৃষক, বড় কৃষক, সে কত মেট্রিক টন ধান সেল করছে সেটার উপর ডিপেন্ড করে প্রাইস চেঞ্জ করছে না। অর্থাৎ আমরা যদি বলি কোয়ান্টিটি পারচেজড আর আমরা বলি হচ্ছে প্রাইস, একজন কৃষক, ওনার নাম হচ্ছে সামথিং এক্স ওয়াই জেড, উনি এই বছর প্রায় 10,000 কেজি ধান চাষ করলো, কিন্তু গভর্নমেন্ট তাকে দিল কত? গভর্নমেন্ট তাকে দিল 28 টাকা বিটিটি পার কেজি। এবার অন্য একজন ভদ্রলোক, উনি সেল করলো ধান 20,000 কেজি, গভর্নমেন্ট ওকে একই দাম দিল 28 টাকা পার কেজি। অন্য একজন সেল করলো 50,000 কেজি, গভর্নমেন্ট তাকেও সেম টাকা দিল। অর্থাৎ কে কত কোয়ান্টিটি সেল করছে সেটার উপর বেস করে গভর্নমেন্ট তার যে প্রাইসে ধান কিনছে কৃষকদের কাছ থেকে সেটা চেঞ্জ হচ্ছে না। দিস ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ আ কনস্ট্যান্ট ফাংশন। ওকে, এটা হচ্ছে, অর্থাৎ আমার আউটপুট কখনো চেঞ্জ হচ্ছে না। আমি যত কাঁধে করে বা ট্রাকে করে যত ধান নিয়ে আসি, কৃষক আমাকে প্রতি কেজি ধানের জন্য 28 টাকা করে দিচ্ছে। দিস ইজ আ কনস্ট্যান্ট ফাংশন। এবার এই যে আমরা টেবিলটা দেখলাম, এই টেবিলটাকে হচ্ছে এখন একটা গ্রাফ আকারে দেখে দুইটা জিনিস আমরা বোঝার চেষ্টা করব। আমরা এক্স অ্যাক্সিসে হচ্ছে টন দেখাচ্ছি এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে প্রাইস দেখাচ্ছি। ওকে, তো একজন ভদ্রলোক, সে, আমরা একটা কাজ করি, আমাদের এক্সাম্পলের সাথে যাতে বোঝা যায়, তাই হচ্ছে আমরা একই নাম্বার ইউজ করি। আমি যেহেতু এখানে কেজি বলেছি, তাহলে আমি এটাকে কেজি করে দেই আপাতত। ওকে ওকে, একজন ভদ্রলোক, উনি সেল করলো 10,000 কেজি। ওকে, 10,000, গভর্নমেন্ট তাকে প্রাইস দিচ্ছে 28 টাকা। আরেকজন ভদ্রলোক, উনি সেল করলো 20,000 কেজি, তাকেও গভর্নমেন্ট দিচ্ছে 28 টাকা প্রতি কেজি। আরেকজন ভদ্রলোক, উনি আরো বেশি সেল করলো 50,000, গভর্নমেন্ট তাকে দিচ্ছে 28। অর্থাৎ দিস ইজ আ কনস্ট্যান্ট ফাংশন। এখন স্লোপ 0 দেখেন, এই যে প্রাইসের যে
গ্রাফটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ। যেখানেই চেঞ্জ জিরো, কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ আহ, একটা গাড়ি চলছে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে চলছে চলছে, ওর কিন্তু চেঞ্জ, গতির কোনো চেঞ্জ নাই। তো এই সরলরেখাটা সে কিন্তু যাচ্ছে, সে কিন্তু ডিরেকশন চেঞ্জ করছে না। যদি কোনো সরলরেখা ডিরেকশন চেঞ্জ না করে তাহলে আমরা বলবো হচ্ছে তার স্লোপ হচ্ছে জিরো। অর্থাৎ যে জিনিসটা আমরা হচ্ছে এখানে পড়েছি এটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফ থেকে। হরিজন্টাল লাইন, এটা একটা হরিজন্টাল লাইন, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল যে কোনো লাইনে হচ্ছে এটা আমার হরিজন্টাল লাইন। তো এই গেল হচ্ছে আমার কনস্ট্যান্ট ফাংশন কি জিনিস, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম। আমাদের টপিকগুলো আমরা একটু ম্যাপ করি। আমরা কনস্ট্যান্ট ফাংশন দেখলাম। সরি, 3a কনস্ট্যান্ট ফাংশন। ওকে, এবার আমরা আমাদের নেক্সট টপিকে যাই, পলিনোমিয়াল ফাংশন। ট্রাস্ট মি, এই পলিনোমিয়াল ফাংশন অনেক বেশি আপনি ইউজ করবেন আপনার পড়াশোনায়। পলিনোমিয়াল বিভিন্নভাবে আসবে, বিভিন্ন ফর্মে আসবে। এ মাত্র আসা শুরু করলো, এটা বিভিন্নভাবে আসবে। ওকে, পলিনোমিয়াল ফাংশন কি জিনিস, আমরা পলিনোমিয়াল ফাংশন কি সেটাতে পরে যাব। আমরা আগে হচ্ছে একটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখে এরপর হচ্ছে আমরা ফাংশনটাকে ডিফাইন করব। তো আমরা পড়ছি হচ্ছে কি পলিনোমিয়াল ফাংশন। ওকে, আমি এই পাশে লিখে দেব পলিনোমিয়াল ফাংশন, তাহলে ট্রেস করা শুরু। পলিনোমিয়াল ফাংশন, আমরা একটা ধরেন নারায়ণগঞ্জে একটা টেক্সটাইল মিল আছে। সেই টেক্সটাইল মিল কি করে, আহ, সুতা, কাপড় উৎপন্ন করে, 1000 ইউনিট কাপড় উৎপন্ন করে। তাহলে আমরা দেখব যে তার প্রতি সে যে কাপড় উৎপন্ন করে তার খরচ কত, এরকম একটা হিসাবের একটা টেবিল আমরা একটু চিন্তা করি। অর্থাৎ আমরা দেখি হচ্ছে তার আউটপুট, আউটপুট কিউ, আমরা দেখি হচ্ছে তার টোটাল কস্ট, টোটাল কস্ট। ওকে, টোটাল কস্ট হচ্ছে আমরা 1000 টাকা হিসেবে হিসাব করি। অর্থাৎ আমরা যা লিখবো সেটার সাথে 1000 মাল্টিপ্লাই করব। যখন যা তার আউটপুট জিরো, দেখেন একটা ইন্ডাস্ট্রি বা একটা কোম্পানি, একটা টেক্সটাইল কোম্পানি যদি আউটপুট নাও করে তারপরেও কিন্তু হচ্ছে তার কিন্তু কস্ট থাকে, তার সে যেই এস্টাবলিশমেন্ট থাকে, তার বিল্ডিং ভাড়া থাকে, তার হচ্ছে ওই দিন যদি আউটপুট না থাকে ওই দিনেও কিন্তু স্যালারি দিতে হচ্ছে শ্রমিকদের, বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, অনেক ধরনের খরচ থাকে। তো তার দেখা যাচ্ছে তার ওই দিনের খরচ হচ্ছে 200,000 টাকা। যখন আউটপুট হচ্ছে 5 ইউনিট তখন হচ্ছে তার কস্ট বেড়ে দাঁড়ায় 350,000। আউটপুট 10 তখন হয়ে যায় 700,000। থাউজেন্ড বলছি কারণ হচ্ছে আমি কিন্তু এখানে 1000 ইউনিট লিখে আসছি। এরপর হচ্ছে আউটপুট যখন বাড়ছে খরচ আরো বেড়ে গেল, এবং আউটপুট যখন 20 ইউনিট হয়ে গেল তখন তার খরচ হচ্ছে 2000। ওকে, ওকে। সো এখন আমরা এটাকে একটা, আমরা ধরে নেই যে টোটাল কস্ট, এই যে তার যে টোটাল কস্ট হচ্ছে সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা রূপ দিই আমরা। এখন ফাংশন কথাটা আমরা অনেক বেশি ইউজ করবো কারণ আমরা ফাংশন জিনিসটা অলরেডি শিখে আসছি। ধরলাম এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার টোটাল কস্ট একটা একটা ফাংশন ফলো করে, এ প্লাস বি কিউ প্লাস সি কিউ স্কোয়ার। ওকে, এখন আমরা
কয়েকটা পয়েন্ট ইউজ করি। আমরা প্রথমে 0 200, অর্থাৎ কোয়ান্টিটি যখন 0, খরচ যখন 200, এই পয়েন্টটা আমরা ইউজ করি। আমরা বলি যে 0, সরি কি হলো এটা, 0 200, এটার জন্য যদি আমি টোটাল কস্ট হিসাব করি তাহলে কি করব আমি, দেখেন আমার এখানে আমি একটা একটা করে যাচ্ছি। এই ইন্টারসেপ্ট, যেটাকে আমরা ইন্টারসেপ্ট বলি, এই ইন্টারসেপ্ট আমি আসলে কিভাবে বের করব? আপনার যখন কোনো আউটপুট থাকবে না, 0 থাকবে, ওকে, অর্থাৎ আমার যখন ওয়েন আমি লিখলাম কোয়ান্টিটি ইজ 0, তখন আমার টোটাল কস্ট কত? a প্লাস বি টাইমস 0 প্লাস সি টাইমস 0 স্কোয়ার 0। আচ্ছা, আমি স্কোয়ার লিখছি, তাহলে আলটিমেটলি টোটাল কস্ট হচ্ছে আমার এ। ওকে, যখন আপনার কোনো কোয়ান্টিটি থাকে না তখন আপনার টোটাল কস্টটা কত? 200। ওকে, তাহলে আমার ইন্টারসেপ্টটা হচ্ছে 200। আমি লিখতে পারি আমার এ হচ্ছে 200। ওকে, এবার যদি আমি এই পয়েন্টের জন্য টোটাল কস্ট হিসাব করি, আমি কি লিখছি? 200 প্লাস বি টাইমস কিউ। কিউ কত ছিল? ধরেন আমি এই পয়েন্টের জন্য হিসাব করবো এখন। আমার কোয়ান্টিটি কত? 5 প্লাস সি কোয়ান্টিটি কত? 5 স্কোয়ার। তখন আমার টোটাল কস্ট কত থাকে? এই 5 ইউনিটের জন্য আমার কস্ট থাকে 350। তাহলে কত দাঁড়াচ্ছে? 200 প্লাস 5b প্লাস 25 সি স্কোয়ার। ওকে, অর্থাৎ আমি এখানে একটা ইকুয়েশন পেলাম। আমি আরেকটা পয়েন্ট নেই, আমি এই পয়েন্টটা নেই এখন। এই পয়েন্টটা যদি আমি নেই, আমি যদি বলি আমার যখন আউটপুট 10, আমার তখন টোটাল কস্ট হচ্ছে 700। তাহলে আমি কয়েকটা লাইন স্কিপ করছি। 200 প্লাস আমি বলতে পারবো হচ্ছে আমার বি ইন্টু 10 প্লাস সি ইন্টু 10 স্কোয়ার, অর্থাৎ এটাকে আমি লিখতে পারবো 200 প্লাস 10 বি প্লাস 25 সি স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমি এখানে লিখি 700 দিয়ে, দেখেন এটা আমার একটা ইকুয়েশন, এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। আমরা অলরেডি সবাই জানি যে ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি, আমি দুইটা ভ্যালু পাবো। আমি কিসের ভ্যালু পাবো? আমি একটা বি এর ভ্যালু পাবো, আমি একটা সি এর ভ্যালু পাবো। ওকে, এখন বি এর ভ্যালু আসে হচ্ছে, সলভ করলে বি এর ভ্যালু আসে 10। মুছে গেল সাইজ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, বি এর এই দুটো ইকুয়েশন যদি সলভ করি, আমরা এই দুটো ইকুয়েশন যদি সলভ করি, তাহলে বি এর ভ্যালু আসতেছে 10, বি এর ভ্যালু 10 আর সি এর ভ্যালু হচ্ছে 4। আর এ এর ভ্যালু আমরা আগেই কত পেয়েছি? এর ভ্যালু আমরা আগেই পেয়েছি 200। ওকে, এখন যদি আমরা এই যে এখানে ফাংশনটা লিখে আসছিলাম, এই ফাংশনটা লিখে আসছি, এই ফাংশনটাতে আমরা এ বি সি এই সবগুলা ভ্যালু আমরা বসিয়ে দিব এখন। অর্থাৎ আমি ফাংশনটাকে উপরে এখানে লিখতে পারবো, ফাংশনটাকে আমি লিখতে পারবো
total cost is equal to 200 plus B10 Q plus 4 Q স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে এই কোম্পানির টোটাল কস্ট ইকুয়েশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ক্রস চেক করব। ক্রস চেক করে দেখব যে আসলেই আমাদের ফাংশনটা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছি কিনা। আমাদের প্রশ্নটা কি? আমাদের প্রশ্নটা হচ্ছে, এখানে লিখি আমরা যে আমাদের টেবিল কি বলছে। আমাদের টেবিল দেখা যাচ্ছে, টেবিল থেকে কোনো কোম্পানির যদি ওই কোম্পানিটা আছে, কোনো কোম্পানি না, এই স্পেসিফিক কোম্পানি আউটপুট যখন 20 ইউনিট হয় তখন তার কস্টটা 2000 টাইমস 1000 হয় কিনা। তো সেটা হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি এখানে। তাহলে আমার এই জিনিসটা বারবার সেম হচ্ছে। তো আমার যখন কিউ সমান 20 তখন আমি বলবো আমার টোটাল কস্ট হচ্ছে এই ইকুয়েশনটাকে আমি ইউজ করব। এই ইকুয়েশনটাকে আমি ইউজ করব ইকুয়েশনটা দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে, ইকুয়েশনটাকে আমি ইউজ করব, কিন্তু আবার ওদিকে চলে যাচ্ছে। ওকে, এখন দেখা যাচ্ছে। সো আমার এ হচ্ছে 200 প্লাস 10 টাইমস কিউ ওয়াজ 20 প্লাস 4 টাইমস 20 স্কোয়ার, 200 প্লাস 200 প্লাস 4 টাইমস 400। ওকে, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে 4 4 16, 16 এদিকে 4 মানে হচ্ছে 20,000। টোটাল কস্ট যখন আউটপুট 20 ইউনিট তখন টোটাল কস্ট হচ্ছে কত? 20,000 কেন, আমি তো একটা সংখ্যা, একটা জিরো বেশি দিলাম। ওকে, 2000, এদিকে 400, এদিকে 1600। ওকে, তাহলে যেটা হচ্ছে আমাদের টেবিলের সাথে ম্যাচ করে। সো দিস ইজ হাউ ইউ ডিফাইন আ পলিনোমিয়াল ফাংশন, এবং এটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় টেবিল থেকে, আসলে এটার কাজ কি সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম। এটা গ্রাফটা দেখতে কেমন হয়? এটা গ্রাফটা দেখতে হয় হচ্ছে এটা এটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আর গ্রাফটা একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আউটপুট 0 তখনও কিন্তু কোম্পানিটার খরচ হতো, অর্থাৎ তার যে কার্ভটা কিন্তু 0 থেকে শুরু হয়নি। দেখেছেন? আমি যদি এটাকে একটু বড় করি, 0 থেকে কিন্তু এখান থেকে শুরু হয়নি গ্রাফটা। তার কারণ হচ্ছে কোনো আউটপুট নাই, অর্থাৎ এটা হচ্ছে আমার আউটপুট, আমি এক্স অ্যাক্সিসে আউটপুট দেখাচ্ছি। কোনো আউটপুট না থাকা অবস্থায়ও সেই কোম্পানিটার কিন্তু কিছু টাকা খরচ হচ্ছে, অপারেটিং কস্ট হচ্ছে। সেটাই হচ্ছে সেই এ, যেটাকে আমরা 200 বলেছি। এখানে আমাদের এ এর ভ্যালু আসছে কত? 200, এই অংশটা, এই অংশটা। ওকে, আর এই হচ্ছে গ্রাফটা, একটা পলিনোমিয়াল ফাংশনের গ্রাফ। ওকে, তো আমরা পলিনোমিয়াল ফাংশন দেখলাম। এখন এটাকে যদি এখন আমরা একটা এই ফাংশনের সাথে তুলনা করি, আমরা এই মাত্র যে জিনিসটা শিখলাম, দেখেন তো একই জিনিস, কিন্তু ফাংশন এ বি এক্স এক্স ওয়াই জেড দেখলে একটু ভয় লাগে। ওই জন্য হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা আগে এক্সাম্পল দেখবো, এক্সাম্পলটা সলভ করবো, তারপর হচ্ছে আমরা ফাংশনের, পলিনোমিয়াল ফাংশনের ডেফিনেশনে আসবো। আমরা এই মাত্র যেটা করলাম, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু এ প্লাস 10 কিউ plus 4q square. Now you can understand what's happening in this function. Okay, আমরা এখানে ডিগ্রি বলতে কি বুঝি? পলিনোমিয়ালের ফাংশনের ডিগ্রি বলতে বুঝি এই যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার 2, আমাদের এখানে কিউ এর পাওয়ার 2, অর্থাৎ আমাদের এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 2।
এটা আমি যদি এটা বলি, আমাদের এই পলিনোমিয়ালের ফাংশনের ডিগ্রি হচ্ছে 2। ওকে, এই গেল হচ্ছে আমাদের পলিনোমিয়াল ফাংশন। তো আমরা একটু এখানে ম্যাপ করি আমরা কি কি পড়লাম। 3b পলিনোমিয়াল ফাংশন। সো আমরা একটু র্যাপ আপ করি আজকের ক্লাস। আমরা হচ্ছে চ্যাপ্টার 2 শুরু করেছি। চ্যাপ্টার 2 এর মধ্যে আমরা ফাংশন দেখেছি, ফাংশনের ডোমেইন রেঞ্জ পড়েছি, রিলেশন এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি, কিভাবে আইডেন্টিফাই করা যায় কোনটা রিলেশন কোনটা ফাংশন, এবং কনস্ট্যান্ট ফাংশন কি, কনস্ট্যান্ট ফাংশন কিভাবে ড্র করা যায়, কনস্ট্যান্ট ফাংশন কিভাবে চেনা যায়, পলিনোমিয়াল ফাংশন কি, সেটার সাথে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা টপিকের সাথেই হচ্ছে বাংলাদেশের ইকোনমির একটা না একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা সেই টপিকটা শিখেছি এবং বোঝার চেষ্টা করেছি। আমাদের ক্লাস আজকে এতটুকুই পর্যন্ত, আমরা বাকিটুকু নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তো আপনারা যারা ক্লাসটা দেখবেন তারা হচ্ছে অবশ্যই জানাবেন এই ক্লাসের কন্টেন্ট কি আসলেই কোনো হেল্প হচ্ছে কিনা, মানে ইট উইল বি রিয়েলি নিডফুল ফর ইউ টু ফলো দিস অর নট। যদি মনে হয় যে না আসলে এটা বেকার খাটনি, এগুলা আপনারা অলরেডি পারেন জানেন, বাট কেমন কোনো উপকার হচ্ছে না, আমি হয়তো এই ক্লাস কন্টিনিউ করবো কি করবো না ডিসিশন পরে নেওয়া যাবে আর কি। না, কন্টিনিউ করবো আমরা ইনশাল্লাহ। আমি আশা করছি যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারছি। আমি তেমন কিছুই জানি না, আল্লাহ আমাকে তেমন কোনো জ্ঞান দেয়নি, অল্প কিছু দিয়েছে, সেটা দিয়ে হচ্ছে আপনাদের সামনে এগুলো পড়ানোর চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।